গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রী ব্রাদার্স। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে এসেছি, অনেক দিন পর। তাই এটা নর্মাল ডেইলি ব্লগ হবে না, এটা আমার মনে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। যখন তোমাদেরকে ফ্যামিলি বানাচ্ছি, তোমাদেরকে ফ্রেন্ডস বানাচ্ছি, তো আমার কিছু জিনিস তোমাদের জানার দরকার, জানা উচিত বা তোমাদের মনে জাগতে পারে। তো সেগুলোই আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করব, কিছুটা পরে ধাপে ধাপে শেয়ার করবো। চলো, মানে এইটুকুনি তো বলতে পারি, আজ আমার যে মানে আমি যে গল্পটা তোমার সাথে শেয়ার করব, তার সাথে আমার এই পরিস্থিতির কোনো তোমরা মিলই পাবে না। তো আসলে তোমাদের একটা কিউরিয়াসিটি জাগবে যে সেখান থেকে এখানে এলাম কি করে। এটা এইভাবে আজকে শুরু করি, ধাপে ধাপে এগোবো। তারপরে শ্রেয়াংশের ব্যাপারে কিছু শেয়ার করব, ওরা এলো কি করে আমার জীবনে, এইভাবেই আস্তে আস্তে শেয়ার করি। মানে আমার লাইফের স্টার্টিং থেকে বিগিনিং, মানে এতদিন পর্যন্ত সব কিছু তোমাদের সাথে আমি এখন আজকে না, মানে আস্তে আস্তে করে শেয়ার করবো। আমার ব্যাপারে জানার আগে আমার কিছু বেসিক ইনফরমেশান বলে দিই। আমার নাম সুদীপ্তা, বাপের বাড়ি টাইটেল সুদীপ্তা চক্রবর্তী, আর মানে শ্বশুরবাড়িতে সুদীপ্তা দাস ছিল, যদিও বা এখন নেই। আমি সুদীপ্তা চক্রবর্তী। আর আমার ঘরে আমার বয়স, আমার জন্ম 22 আগস্ট 1997 সালে। আর আপাতত এখন আমার বয়স হচ্ছে 25 বছর, আর এই আগস্ট আমি 26-এ পড়বো। আর আমার বাড়িতে এখন রয়েছে আমার মা বাবা, আমার দুটি ছেলে এবং আমি। আর ঠিক আজ থেকে 2 মাস আগে আমার একটি স্বামীও আমার সাথে থাকতেন। 2 মাস আগে উনি চলে যান, ওনার ইচ্ছা উনি চলে যান। কিছু দিন পর ওনার মা এসে একটা অসামান্য ঝামেলা করে, মানে তাকে বলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। তাকে ঝগড়া করে দিয়ে উনি লাস্টে আমাকে বলে যান যে ওনার ছেলে আর উনি আসবে না। আর সেইকে উনি ওনার ছেলের ডকুমেন্টসগুলো ফেরত নিতে এসেছিল, যেগুলো আমার কাছে ছিল সেগুলো উনি নিতে এসেছিলো। তখন বলে গেছিলো যে আমার ছেলে আর আসবে না, আর আমিও ডকুমেন্টসগুলো নিতে এসেছিলাম। তো যাই হোক, আমাদের বিয়ের 5 বছর হয়ে গেছে। আর এই 5 বছরে আমি অনেক কিছু সহ্য করে নিয়েছি, যার কারণে আমি নিজেও ফেড আপ হয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছি। এটা তো হলো আমার বেসিক ইনফরমেশান। আর এখন বলি, আমি থাকি বারাসাতে। আমার জন্ম হচ্ছে মেটিয়াপুজ হচ্ছে, আশা করি মেটিয়াপুজ নামটা মানে খুবই চেনাশোনা, কলকাতার খিদিরপুরের সাইডে। সেখানে আমার জন্ম। উচ্চ মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে আমি, যেখানে আমার নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বলে মধ্যবিত্ততে দুটো ভাগ হয়। উচ্চ মধ্যবিত্ত হচ্ছে বড় লোকও না, আবার মানে অনেক পয়সাও নেই, যে পয়সার মা বাবা নেই, আবার এতটাও মানে কী বলবো, অবস্থা খারাপ না যে ছোটোখাটো জিনিসের জন্য ভাবতে হয়। নিম্ন মধ্যবিত্ত মানুষদের ছোটোখাটো জিনিসের জন্য ভাবতে হয়। আর এখন তো আমাদের অবস্থা নিম্ন মধ্যবিত্ত থেকেও বলা যায় খারাপ। যাই হোক, তা মানে পরিস্থিতি মানুষকে কখন কোথায় নামিয়ে দেয় কেউ বলতে পারবে না। তা আমার ছোটোবেলাটা বেশ সুন্দরই ছিল, কোনো অভাব ছিল না আমার। আমার ঠাকুমা যিনি ছিলেন, এখন উনি মারা গেছেন, স্বর্গীয়। উনি কোনোদিনই আমার কোনো অভাব রাখেনি। উনি সবসময় যতটা পেরেছেন ততটা আমার, কি বলবো, অতটাই আমার, মানে আমার মুখে থেকে বলার আগে হয়তো আমার জিনিস চলে আসতো। বলে না, সোনার চামচ নিয়ে জন্মেছে, রূপোর চামচ নিয়ে জন্মেছে, আমি মুখে হয়তো রূপোর চামচ নিয়ে জন্মেছিলাম। তা উনি মারা যান 2014 সালে 9 জানুয়ারি। আর তারপর থেকে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। উনি মারা যাবার পর আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারিনি। আমি 9 পাস 10-এ ওঠার পর আমি ভর্তি হতে পারিনি। 10 প্রাইভেটে ভর্তি হয়েছিলাম, কিন্তু এতটাই তখন অবস্থা খারাপ হয়ে গেছিলো যে প্রাইভেটে মাসে 200 টাকা করে মানে ফিজও আমরা দিতে পারতাম না। তো তার কারণে আমার পড়াশোনাটা ওখানেই স্টপ হয়। পরে চালু করার চেষ্টা করেছি, কিন্তু কিছু ইস্যুর জন্য আর করা হয়নি। তো ওখানেই পরে আর সংসারে ভার দায়িত্বটা তখন থেকে মাথায় চলে আসে। এবারে 4টে বছর খুবই মানে অভাব অনটনে কেটেছিল। আমি একটা চুমকিপুতির কাজ করে, মানে আমার যার সাথে সম্পর্ক ছিল, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, আমার যার সাথে সম্পর্ক ছিল সেই মানুষটাই আমার হয়তো ওই রুজি রুটির ব্যবস্থাটা করে দিয়েছিল। সেই মানুষটাকে আমি প্রতিটা বিপদে আপদে পাশে পেয়েছি এবং ছিল। তো সেই মানুষটাই আমার রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছিল, বলা যায় সেটা করেই প্রায় আমাদের সংসারটা চলতো। তাছাড়াও আমি স্টার জলসা, জি বাংলা জুনিয়র আর্টিস্টের কাজ করেছি, নানা রকম এদিক ওদিক কাজ করেছি, জুয়েলারি শপে কাজ করেছি। মানে বুঝতেই পারেন, যখন পয়সার দরকার পড়ে তখন
যে কোনো কাজই কোনো ছোট হয় না, আর যেভাবে খুশি হয়ে যায়। তো এইটাই ব্যাপার যে আমি রূপো চামচে জন্মানো একটা মেয়ে, যার কোনো অভাব ছিল না, কিছু না, তখন পরিস্থিতি তাকে হঠাৎ করে এমন জায়গায় এনে দিল যে তাকে কাজ করে খেতে হলো। মানে আমার ঠাকুমা 9 জানুয়ারির আগে হয়তো আমি কোন কাজ করবো সেটা ভাবিনি, কিন্তু 9 জানুয়ারি পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, এবং 10 জানুয়ারি থেকে আমার চিন্তা এসে যায় যে কি করে কি হবে, কি করে কি চলবে এই ঘটনা। তারপরে যাই হোক 4 বছরের মাথা 2019 সালে, 2017 সালে কিছু একটা আমার ফ্যামিলিতে এমন ঘটনা ঘটে, যার কারণে আমি আমার মা আমার ফ্যামিলি 2018-তে আমার শিফট, মানে 2017-তে আমার বাবার সাথে শিফট করে যাই। বাবার সাথে এইখানে হচ্ছে আমার এক মামার বাড়ি, তো ওইখানে ক্লোজেস্ট হবে বলে এখানে শিফট করি। ও তা এটা কথা বলাই হয়নি, আমাদের একটা 3তলা বাড়ি ছিল, কিছু ইস্যুর জন্য সে বাড়িটা অনেক আগেই বিক্রি হয়ে গেছিলো। মানে আমার ঠাকুমা মারা যাওয়ার 8 মাস আগের মতন বিক্রি হয়ে গেলো, 2013 সালে বিক্রি হয়ে গেছিলো। আনলাকি 13 ওইটা আমাদের। তা সে বিক্রি হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের স্বাধীন ঘর ভাড়া, তো এখানে ঘর ভাড়াটা একটু কম হবে এইভাবে এখানে আসা। কিন্তু এখানে এসে আমার সংসার চালানো বা আমার কাজ নিয়ে খুবই অসুবিধা হয়ে যাচ্ছিলো, খুবই সমস্যা হয়ে যাচ্ছিলো, যার কারণে হঠাৎ আমি একটা ডিসিশন নিই। আর আমি যার সাথে আমার সম্পর্ক ছিল, সেই মানুষটার সাথে আমার কিছু ভুল বোঝাবুঝির কারণে সেই সম্পর্কটা শেষ হয়ে যায়। তা আমার যে হাজব্যান্ড ছিল, যিনি হাজব্যান্ড ছিল, উনি আমার বহু ছোটোবেলায়, মানে আমি যখন হয়তো 7-এ পড়ি কি 6-7-এ পড়ি, তখন আমি আমার মামা বাড়ি আসি, তখন উনি আমাকে দেখে এবং তখনই উনি ভালোবেসে ফেলে। এবং আমি একটু কম বয়সে পেকে গেছিলাম বলে আমি ওনার ডাকে সাড়া দিই, কিন্তু ভালোবাসা মানে তখন আমি বুঝতাম না, যার কারণে আমি এখান থেকে বাড়ি চলে যাই। এবং 3 বছর পরে আবার যখন আসি, মানে অনেক ছোটোবেলা, 3 বছর পর যখন আমি আসি তখন আমি 7-এ পড়ি, তখন আমি 7-এ পড়ি, তখন বাড়ির থেকে একটু কথাবার্তা এগিয়েছিল, কিন্তু 6 মাসের মধ্যে সম্পর্কটা টেকেনি, যাই হোক কারণে উনি আমাকে ভীষণ সন্দেহ করতেন সেই সময়কালীন, তার জন্য সম্পর্কটা ভেঙে গেছিলো। কিন্তু মানুষটা কি বলবো, আমি যখন 2017 সালে এখানে আসি তখন প্রায় 10 বছর হয়ে গেছিলো আমাদের, ওনার আমাকে দেখা মানে আমি যখন প্রথম মামা বাড়িতে আসি উনি আমাকে প্রথম দেখে, সেই সময় তুলনায় তো প্রায় 10 বছর হয়ে গেছিলো। তো ততদিন মানুষটা আমার জন্য অপেক্ষা করে বসেছিল, এটা আমাকে মুগ্ধ করেছিল। তা ওই ভুল বোঝাবুঝির কারণে যখন সম্পর্কটা ভেঙে গেছিলো, তখন ভেবেছিলাম যে মানুষটাকে ভালোবেসেছি তার কিছু পাইনি, এই মানুষটাকে ভালোবেসে যদি কিছু পাই। তো এরকমই, তো সেই সিচুয়েশানে আমি ডিসিশন নিই যে এই মানুষটাকে আমি বিয়ে করব, এবং খুবই হঠকারিতায় আর কিছু প্রেশারের চাপেও বাবা তো 2018 সালের 11ই মে আমি বিবাহ বন্ধনে বন্ধিত হই। ব্যাস এইটুকুনি আজকের জন্য। এরপরে আবার বিবাহের পরে কি হলো বা কেন অতটা প্রেশার ছিল, কারণ আমাকে মানে বিয়ে করে নিলাম কেন, কি প্রেশারে, সেটা আবার পরের ব্লগে বা কালকে ব্লগে বলবো। তো যতটুকু বলার প্রয়োজন ততটুকুই বললাম, তোমাদেরকে ততটা জানানোর দরকার। আস্তে আস্তে সবই এগোবো, সবই ধাপ বলবো। তো বলেইছি যে আমি আমার জীবন স্টার্টিং থেকে এখনো পর্যন্ত কেন এত গ্যাপ বা কেন কি হলো, আমি তোমাদের সাথে সবই শেয়ার করবো। চলো আজকের জন্য এখানেই ভিডিওটা এন্ড করছি। এই দেখো শ্রেয়াংশ আমার কোলে রয়েছে, আমার বাবা এসছে, শ্রেয়াংশ দাদুকে দেখে যাচ্ছে এক নজরে। তো চলো টাটা, বাই বাই, কালকে আবার এসো আমাদের ব্লগ দেখতে। আর প্লিজ ভালোবাসা দিও, সাপোর্ট করো, অনেক দূর এগিয়ে যেতে চাই, 2 ছেলের ভবিষ্যৎ আমাকে দাঁড় করাতে হবে, এইটুকুনি ভেবে পাশে